জলাতে বলেছে সাঁঝের বেলায় কে তোরে জলাতে বলেছে জনি ওয়াকার, কাশ্মীর প্রিন্স, ব্লো হট, ব্লো কোল্ড, মা কালী। জয় মা কালী। ও একে শনিবার তাই মা কালী। এবার নিঘাত বাজি মাত, নিঘাত বাজি মাত। কি ব্যাপার আশিস বাবু? মার অসুখ ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। একটা গাড়িতে বাড়ি যাচ্ছে, কবে ফিরবো কিছু ঠিক নেই। দেবু যদি আসে বলবেন আমার শ্রীরামপুরের বাড়িতে খোঁজ করতে। আচ্ছা। আমি তো দিচ্ছি। ধন্যবাদ। এটা ধন্যবাদ কি আছে? অফিস ছুটি করে নেবি? হ্যাঁ, একবার বাড়ি যাবো। হাবুল, একটা ট্যাক্সি ডেকে নিয়ে আনা বাবা। দেরি করিস না। তোর যা তাড়াতাড়ি ট্যাক্সি ডেকে নিয়ে আসবি। একটা কথা বলবো? বলুন। আমি সোমবারের মধ্যেই ফেরত দিয়ে দেবো 10টা টাকা যদি। ঘোড়ার মাঠের জন্য? আচ্ছা, আপনি কি, আপনার কোনো আছে? তুমি বুঝছো না, একে শনিবার তাই মা কালী দৌড়চ্ছেন। হ্যাঁ, এবারে একবার শিওর উইন। মা কালী দৌড়চ্ছেন মানে ঘোড়া? না না, 10টা টাকা আমি সত্যি বলছি সোমবারে দিয়ে দেবো। 10টা হবে না, 7টা আছে। 7টা দিয়ে হয় না? ধরুন। জয় মা, জয় মা কালী। এবারে একবার টাকার হল লুট করে দেবো। মা মারছে। বাবা আশিস, হঠাৎ এই চিঠি পেয়ে তুই হয়তো অবাক হয়ে যাবি, ভাববি সপ্তাহের শেষে আবার চিঠি কেন। তুই তো নিজেই আসবি, যেমন প্রতি সপ্তাহে আসিস। তবু এই চিঠি লিখলাম দুটো কারণে। আমার মন বলছে দিন ঘনিয়ে আসছে আমার, এ শরীর আর ঠিক হবার নয়, অথচ কথাগুলো তোকে জানানো দরকার, না জানিয়ে গেলে অন্যায় হবে। আর দ্বিতীয় কারণ, তোর সামনে সে কথা মুখ ফুটে বলার মতো মনের জোর আজও আমার নেই। কে চায় নিজের লজ্জার ব্যর্থতার কথা তার একমাত্র ছেলেকে বলতে? কত কষ্ট করে তুই আজ মানুষ হয়েছিস, কিন্তু এভাবে কষ্ট করে মানুষ হওয়ার তোর কথা নয়। তোর বাবা, আমার বাবা। হ্যাঁ, তোর বাবা। বয়স যখন তোর 8 মাস, কাউকে কিছু না বলে আমাদের একলা ফেলে রেখে হঠাৎ একদিন উধাও হয়ে গেল। দিন গেল, মাস গেল, বছর গেল, সে আর ফিরল না। কতভাবে কত জায়গায় খোঁজ করলাম, সবাই বলল, কিন্তু আমি সে কথা বিশ্বাস করিনি। এভাবে শেষ হয়ে যাবার মানুষ তো সে নয়। আশ্চর্য জীবন, তোকে নিয়ে আমার সংসার, তাকে প্রায় ভুলতেই বসেছিলাম। কিন্তু আর একবার মনে করিয়ে দিলি তুই। তোর মনে আছে সেই যেবার প্রথম মাইনে পেয়ে ছোট বাবার সঙ্গে আমার তীর্থ করতে পাঠালি বেনারস? সন্ধ্যের মুখে গঙ্গার ঘাটে বসে গান শুনছি, হঠাৎ হঠাৎ দেখলাম তাকে, সুন্দর দামি পোশাক, মুখে চুরুট, আর সঙ্গে একজন মহিলা। নিঃশ্বাস যেন আটকে এলো আমার। যা দেখলাম এমন যে ঘটতে পারে তা তো কোনোদিন ভাবিনি। আমি পারিনি তার সামনে গিয়ে দাঁড়াতে, লজ্জায় ঘৃণায় মুখ লুকিয়ে পালিয়ে এলাম। এর চেয়ে যদি সত্যি সে চিরকালের মতো পৃথিবী ছেড়ে চলে যেত। তারপরে এতকাল যে ঘৃণা আর আক্রোশ মনের মধ্যে জমা হয়ে রয়েছে, অনেক চেষ্টা করেও আমি তা দূর করতে পারিনি। আশিস, সেদিন আমি পালিয়ে এসেছিলাম বলে তুইও কি তাকে ক্ষমা করবি? যদি কোনোদিন তার দেখা পাস, তুইও কি কৈফিয়ত চাইবি না? এমন প্রতারণা সে কেন করলো? আমরা তো কোনো দোষ করিনি,
মা, ও মা, কিছু বলবে? একটা কথা। বল। চিঠিতে যা লিখেছি সত্যি হোক মিথ্যে হোক, ভুলে যাস বাবা। ক্ষমা ক্ষমা বড় পবিত্র জিনিস। মা, ও মা, 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 তোরা কে কে বাকি আছিস? যা 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 যা, সব লাস্ট বেঞ্চে বসে যা, যা বসে যা, বসে যা। দেখি রে, তোরা এখন চলি? চলি মানে বাড়ি যাচ্ছি। আচ্ছা, তোদের কি মাথা খারাপ হয়েছে? কেন? খাওয়া দাওয়া শেষ, বেতার কাজও কমপ্লিট, এখন বাড়ি যাবো বলি মাথা খারাপ হয়ে গেছে? বাস পাবি, আরে বাস না পাই ট্যাক্সি পাবো, আর ট্যাক্সি না পাই হেঁটে চলে যাবো। দেখ, এই মাঝরাতে তোরা যদি এইভাবে চলে যাস, মা কিন্তু ভীষণ রাগ করবে। তোমরা এত রাত্রে কোথায় যাচ্ছ বাবা? দেখো মা, বলছি যে বাসটা সব বন্ধ হয়ে গেছে, রাতও বেজেছে অনেক, তোরা ওপরে গিয়ে শুয়ে থাক, তারা চলেন বাবুরা। রাত্রিটা থেকে যাও না বাবা, দিনকাল ভালো না। গাড়ি একটা ঠিক পেয়ে যাও, মানে ছাই পাবে, আরে না পাই তো হেঁটে চলে যাবো। ইয়াং ম্যান, ঘাবড়াচ্ছিস কেন? চল আসিস মানে আমরা তো আছি বাবা, আসো না কেন মাঝে মাঝে? আসলাম, আসুন, আসুন। সাবধানে যেও। এবার তুই একটা বিয়ে করে ফেল। ওইটাই বাকি আছে। কেন রে, ভয় পেল কিছু? আরে কটা বাজে বলতো? 12টা 20। শালা ধারে কাছে তো ট্যাক্সি দেখা যায় না রে।
রাত্রিটা থেকে গেলেই হতো না রে। তাহলে কাজ করি, আমি তাহলে শর্টই মারি। তুই বরং কালকে। হ্যাঁ তুই আর তুই আর আচ্ছা ঠিক আছে তাহলে। আরে আমি আসবো এখন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কে কে? কি এত রাত পর্যন্ত কোথায় ছিলেন? কেন? না মানে আপনার খাবারটা। ও না মানে আমি খাবো না, আপনাকে বলতে ভুলে গেছিলাম। আমার নেমন্তন্ন ছিল। ও আচ্ছা, আপনি শুয়ে পড়ুন। বাবা প্রতীক, তুই আমাদের একমাত্র সন্তান। তুই চলে যাওয়ার পর উনি অসুস্থ হয়ে পড়েন। তারপর হঠাৎ স্ট্রোক হয়ে উনি অন্ধ হয়ে গেছেন। সারাক্ষণ শুধু তোর কথা বলেন। আর অভিমান করিস না, ফিরে আয় বাবা। তোর মা।
নিরুদ্দেশ, নাম প্রদীপ চৌধুরী, গায়ের রং ফর্সা, দোহারা চেহারা, বয়স 32। নিরুদ্দিষ্ট ব্যক্তি সংবাদ দিলে বৃদ্ধ পিতামাতা চিরঋণে আবদ্ধ থাকিবে। কল্যাণী দেবী, 4-1 হিবেট রোড, লখনৌ। লখনৌ। অজ্ঞাতনামা যুবক নিহত। গত রাত্রে আলিপুর ব্রিজের নিকট একটি অজ্ঞাতনামা যুবকের মৃতদেহ পাওয়া গিয়েছে। মাথায় গভীর ক্ষতচিহ্ন দেখিয়ে সন্দেহ করা হইতেছে ইহা ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড। মৃত ব্যক্তির শনাক্তকরণ সম্ভব হয় নাই। জোর পুলিশ তদন্ত চলিতেছে। বাবু, কি এসেছে? দাদা বাবু এসে গেছে, দাদা বাবু এসে গেছে। দাদা বাবু
দাদাবাবু এসে গেছো? গোল লাগি দাদাবাবু শোনো শোনো এই দাদাবাবুর গোপটা তোমাদের মাকে একবার আমাদের মা? क्या बोलते हैं आप? बोलता है খোকা 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 কোথায় ছিলি? কোথায় ছিলি বাবা? আমাদের উপর রাগ করে কোথায় ছিলি বাবা? আমাদের উপর রাগ করে খোকা কোথায় ছিলি? খোকা কে এসেছে? খোকা কে এসেছে? খোকা কই? খোকা নেই। ওকে নিয়ে এসো, ওকে নিয়ে এসো আমার কাছে, ওকে নিয়ে এসো, ওকে নিয়ে এসো আমার কাছে। এসো এই যে কত কাল পরে, কত কাল পরে। আরে অভিমান করে এমনি করে বুড়ো বাপ মাকে কষ্ট দিতে হয়? চোখে দেখতে পাই না। কেমন আছিস? ভালো আছিস তো? আচ্ছা এখন তোর ঘরে গিয়ে বিশ্রাম কর, পরে কথা হবে, কেমন? কল্যাণী, খোকাকে ওর ঘরে নিয়ে যাও। হ্যাঁ এসো যাও, তোমার ঘরে যাও। চিনতে কষ্ট হচ্ছে? দেখুন আমি অনেক বেলা হয়ে গেছে, এরপরে স্নান করলে শরীর খারাপ হবে। স্নান সেরেলাম, আমি ঠাকুরকে খাবার তৈরি করতে বলি। জীবনে অনেক কিছুই ঘটে যা রীতিমতো অদ্ভুত, অবিশ্বাস্য। তেমনি এক ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছি আমি। ভেবেছিলাম আপনার কাছে সব কথা খুলে বলতে পারলে আমার মুক্তি, কিন্তু যে দুঃসংবাদ বয়ে নিয়ে এসেছি আপনার সামনে দাঁড়িয়ে সে কথা আমি কিছুতেই বলতে পারবো না। তাই সব কথা
চিঠিতে লিখে রেখে আজ রাত্রে আমি এখান থেকে চলে যাচ্ছি। কে তুমি? আমি জানি তুমি প্রদীপ নও। আমি কে তুমি? আপনি 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 আমাকে ক্ষমা করবেন, আমি আপনার এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। কেন এসেছো এখানে? প্রদীপের সঙ্গে চেহারার মিলের সুযোগ নিয়ে কিসের আশায় এসেছো এখানে? টাকা পয়সা বিষয় সম্পত্তির আশায়? কিন্তু এটা বোঝো না যে সবাই চোখে ধুলো দিতে পারলেও মায়ের চোখে ধুলো দেওয়া যায় না। ভেবেছিলে সবাইকে ঠকিয়ে নিজের কাজ গুছিয়ে নেবে। একবারও মনে হলো না তোমার আমাদের কথা? প্রদীপ ফিরে আসবে এই আশায় কিভাবে আমরা পথ চেয়ে বসে আছি। প্রতিদিন প্রতি মুহূর্ত কি যন্ত্রণায় আমরা দিন কাটাচ্ছি। একবারও মনে হলো না তোমার এই অন্যায় প্রতারণা? দেখুন, আমি যে অপরাধ তুমি করেছো তার ক্ষমা নেই। আমি পুলিশকে জানাচ্ছি। আপনি ভুল করছেন। ভুল? আমার সম্বন্ধে আপনি যা ভেবেছেন সব ভুল। বিষয় সম্পত্তি কোনো কিছুর লোভে আমি এখানে আসিনি, আপনি বিশ্বাস করুন। তবে কি জন্য এসেছো? আপনি এই প্রশ্নটা সোজাসুজি করে ভালোই করেছেন। আমি যে কথাটা কিছুতেই আপনার মুখের উপর বলতে পারছিলাম না, সেই কথাগুলো আমি আমি এই চিঠিটা লিখে আজ এখান থেকে চলে যাব ঠিক করেছিলাম। আপনি এই চিঠিটা পড়ে দেখবেন। কিসের দুঃসংবাদ? প্রদীপ কোথায় তুমি জানো? জানি, আমি সেই কথা বলতেই এখানে এসেছিলাম। প্রদীপ প্রদীপ? হ্যাঁ? না, একদিন রাত্রে আমি আমার এক বন্ধুর বাড়ি থেকে ফিরছিলাম। আলিপুর ব্রিজের উপরে একটা ট্যাক্সি, হঠাৎ পিছন দিক থেকে একটা প্রাইভেট গাড়ি এসে ট্যাক্সিটার সামনে গিয়ে তার পথ আটকে দাঁড়ালো। আর গাড়ি থেকে তিনজন লোক নেবে ট্যাক্সিতে বসা লোকটির হাত থেকে একটি পোর্টফোলিও ব্যাগ ছিনিয়ে নেবার চেষ্টা করছিল। হঠাৎ ট্যাক্সিতে বসা লোকটি ছুটে পালাবার চেষ্টা করলো, আর ঠিক সেই সময় পিছন দিক থেকে তার মাথার উপর একটা রডের বাড়ি। আর লোকটি মুখ থুবড়ে রাস্তায় লুটিয়ে পড়লো, আর ওই লোকগুলো ব্যাগটা নিয়ে প্রাইভেট গাড়িটা করে চলে গেল। আমি এসব দেখে কিছুক্ষণের জন্য কেমন যেন হয়ে গেছিলাম। তারপরে আস্তে আস্তে ওই রাস্তায় লুটিয়ে পড়া লোকটার কাছে গিয়ে দেখেছি লোকটি আর বেঁচে নেই। তার পাশে পড়েছিল একটা মানি ব্যাগ। মানি ব্যাগটা তুলে দেখলাম তাতে নাম লেখা রয়েছে, প্রদীপ চৌধুরী। বড় আশা ছিল ও সৎ হবে, ভালো হবে, কিন্তু হলো না। আমাদের সব হিসেবে গোলমাল হয়ে গেল। হয়তো পাপ বাসা বেঁধে আছে কোথাও। নইলে এমন তো হবার কথা নয়। একটা কথা বলবো? তোমার উপর আমার কোনো জোর, কোনো অধিকার নেই। তবু মনে হচ্ছে তোমাকেই বলতে পারি, তুমিই বুঝবে। ওকে তো দেখলে, প্রদীপ চলে যাওয়ায় উনি অসুস্থ হয়ে পড়েন।
স্ট্রোকে ওর চোখ দুটো অন্ধ হয়ে যায়। বেঁচে থাকবার আর কোনো অবলম্বনই ওর ছিল না। তুমি এসেছো, সবাই জেনেছে প্রদীপ ফিরে এসেছে। উনিও আবার নতুন করে বাঁচতে শুরু করেছেন। তাই বলছিলাম, আমার জন্য নয়, এসেছো যখন ওর কথা ভেবে আর কটা দিন থেকে যেতে পারো না? আপনি কি বলছেন? তুমি চলে গেলে উনি জানবেন সবটাই মিথ্যে। ওর প্রদীপ চিরকালের জন্য হারিয়ে গেছে। তখন আমি আর ওকে বাঁচাতে পারবো না। তাহলে তাহলে আমি হাসবো কি? হ্যালো, সুরজিৎ ব্যানার্জি স্পিকিং। স্যার, আমি দত্ত কথা বলছি স্যার। মানে স্যার, একটা সাংঘাতিক খবর। কাল প্রদীপ চৌধুরী ফিরে এসেছে। হোয়াট? ননসেন্স। কাল রাতের নেশা আপনার এখনো কাটেনি দেখছি। না স্যার, নেশা নয় স্যার, বরং যেটুকু ছিল সেটুকু কেটে গেছে। আজ সকালে খবর পেয়েই আমি ছুটে গিয়েছিলাম দেখতে। বাড়ি ভর্তি লোকজন, মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আর বাকি নেই। আগে না, গণপতি বাবুকে তখনো দেখিনি, বোধহয় এতক্ষণে এসে গেছেন। বস, বস। তোমার চেহারাটা যেন কেমন কেমন লাগছে। হবে না? আপনিই তো বললেন বাড়ি ঘর ছেড়ে এতদিন পরে। ও তা বটে। তাহলে একদিন বেশ জমিয়ে বসে তোমার অ্যাডভেঞ্চারের কাহিনী শোনা যাবে। কিন্তু দেরি কেন? কালই হোক না, অমন একটা গ্র্যান্ড অকেশন। কিরে মিঠু, কি ব্যাপার? আরে বল, তোর ব্যাপার যখন বল। স্যার, আমি ভাবছি প্রদীপ বাবু দুম করে এসে হাজির হলেন, আপনাকে পর্যন্ত একটা খবর দিলেন না। রুমা দেবী বা মামনির জন্মদিনে আমায় না বললেও আমি যাব। আমি যাই। কেন, বস না। মেবি হি ইজ ফিলিং গুড। আচ্ছা তুমি এসো, তবে কালকে কথাটা ভুলে যেও না কিন্তু। হ্যাঁ, আচ্ছা। দাদা, হ্যাঁ, এই অফিসের ব্যাপার নিয়ে তো একটু বসা দরকার। মিস্টার আগরওয়ালার কন্ট্রাক্ট রিনিউয়ের টাইম হয়ে এলো, কিন্তু সুরজিৎ কিস্তি রাজি হচ্ছে না। ও বলছে আমরা নাকি আরো বেশি বেটার অফার পেতে পারি, বেটার টার্মস পেতে পারি। কিন্তু সেটা কি উচিত হবে দাদা? আফটার অল মিস্টার আগরওয়াল আমাদের বহুদিনের পুরনো পার্টি, ওকে কন্ট্রাক্ট না দিলে তো। কিন্তু সুরজিৎকে কিছুতেই রাজি করাতে পারছি না। তাই বলছিলাম কি, ওকে নিয়ে আমাদের একদিন বসে একটা বেশ ডিসিশনে আসা দরকার। আসতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন। অবাক লাগছে না? কেন? হঠাৎ এসে হাজির হলাম। আগে তো কখনো আসিনি। বসতে বলবে না? হ্যাঁ, বসুন। সত্যি তুমি অনেক বদলে গেছো। কেন? আগে কখনো আপনি আজ্ঞে করেছো? বসবে না? হুম হুম। গোপ কোথায়? ও ও, উড়িয়ে দিলে কেন? না মানে আমার গোপটা। ভালোই করেছো। কাল কখন আসছো? এরই মধ্যে ভুলে গেলে? আমাদের বাড়িতে। ও হ্যাঁ, মানে কালকে। এই যে মিঠু, চল। প্রদীপ, আজ চলি। হ্যাঁ, কাল আবার দেখা হবে। আর কাল বেশ জমিয়ে বসে
তোমার অ্যাডভেঞ্চারের কথা শুনবো, কেমন? চল মিটু ভাই। কি ভাবছো? দেখুন, এবারে আমাকে রেহাই দিন। এভাবে একটা মিথ্যা থেকে আর একটা মিথ্যায় এই যেন ক্রমশ নিজেকে জালে জড়িয়ে ফেলছি, নিজেকেও ঠকাচ্ছি, আর সেই সঙ্গে আরো 5 জনের সঙ্গে প্রতারণা করছি। শুধু নিজের কথাই ভাবলে? আমাদের কথা একবার ভাবতে ইচ্ছে করলো না? কি লাভ বলুন? আপনি তো সবই জানেন। সমস্ত ব্যাপারটা দাঁড়িয়ে আছে একটা মিথ্যে, একটা ফাঁকির উপর। কোনটা মিথ্যে আর কোনটা সত্যি আজও বুঝে উঠতে পারলাম না বাবা। বুঝি, আমি বুঝি তোমার কষ্ট হচ্ছে। আমাদের মুখ চেয়ে তো অনেক কষ্টে সহ্য করেছ। আর কটা দিন বেশ, যেতে চাও যাও, আমি বাধা দেব না। শুনুন, এরা কারা? সেই কথাই তো বলতে এসেছিল। গনু ঠাকুরপো না থাকলে যে কি হতো ভাবতে পারি না। কোম্পানির ছোট অংশীদার হিসেবে নয়, ওর বন্ধু হিসেবে, ভাইও বলতে পারো। যা করেছেন আমাদের জন্য চিরকাল মনে থাকবে। ওরও তো শরীরটা ভেঙে পড়েছে, আরতির সেবা যত্নেই উনি দাঁড়িয়ে আছেন। মা মরা মেয়ে, আমি চেয়েছিলাম ওকে খোকার সঙ্গে। মাঝে মাঝে মনে হয় গনু ঠাকুরপো যদি অক্ষম হয়ে পড়েন, ব্যবসাপত্র সব সুরজিৎই দেখাশোনা করে। দূর সম্পর্কেও আমার ভাই হয়, কিন্তু ওকে যেন কেমন লাগে ঠিক বুঝতে পারি না। মাঝে মাঝে মনে হয় প্রদীপকে ওর সঙ্গে মিশতে দিয়ে কি ভুল করেছিলাম। নইলে এমন তো হবার কথা নয়। কোথায় সে আজ আমাদের মধ্যে থাকবে তা নয়, কোথা থেকে কি হয়ে গেল। প্রদীপ যেভাবে শেষ হয়ে যাবে। ও কথা থাক মা। কি বললে? কি বললাম? তুমি তুমি আমার মা বলে ডাকলে? তুমি আমার মডার্ন জুয়েলার্স, সুরজিৎ ব্যানার্জি স্পিকিং। হ্যাঁ, আচ্ছা শুনুন, আপনাদের লেটেস্ট ডিজাইনে কিছু নেকলেস আছে? হ্যাঁ হ্যাঁ, একদম লেটেস্ট কিন্তু। হ্যাঁ আচ্ছা, আপনি একটা বরঞ্চ প্যাক করে রাখুন, আর সেই সঙ্গে একটা বার্থডে কার্ড দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, না না, দেখার আর কি আছে। দামটা কিরকম পড়বে? 1500। দ্যাটস ফাইন। হ্যাঁ, ওটা কোম্পানি বিল করে দেবেন। রাইট। কি ব্যাপার স্যার, প্রেজেন্টেশনটা কার জন্য? আরে সুরজিৎ বাবু, দাঁড়িয়ে কেন? বসুন। না মানে আপনাকে খুঁজছিলাম, আমার তরফ থেকে সামান্য পর। কি করেছেন বলুন তো? এত দামি জিনিস শুধু শুধু। ইটস নাথিং, প্লেজার ইজ মাইন। তা আর সবাইকে দেখছি না, যাবু, দিদি, প্রদীপেরা? ওরা এখনো আসেননি। আর প্রদীপের খবর তো আপনারই সবচেয়ে বেশি জানার কথা। আপনি তো তার একাধারে ফ্রেন্ড, ফিলোসফার এন্ড গাইড। হ্যাঁ, হঠাৎ কোথায় যে উধাও হয়ে গেল। একদিন পরে ফিরলে আমার সঙ্গে দেখাই হয়নি। বলুন। আপনার সঙ্গে দেখাই হয়নি? না। বলেন কি? আর অপেক্ষা করতে হবে না, ওই ওরা আসছেন। এত দেরি করলেন? আমি তো ভাবলাম প্রদীপটা। ও
নদী রে ওই নদী ভাবে চাঁদ ধরেছে বুকে, ওই নদী ভাবে চাঁদ ধরেছে বুকে, ও যে চাঁদ নয় তার প্রতিবিম্ব, আসল চাঁদ আকাশ থেকে দেখে হাসি মুখে, ওই নদী ভাবে চাঁদ ধরেছে বুকে। ওরে যতক্ষণ চাঁদ না দেয়ালো, ওরে জোনাই পোকা জলে ভালো, যাত্রা দলের রাজা কি আর থাকে রাজার সুখে, চাঁদ নয় তার প্রতিবিম্ব, আসল চাঁদ আকাশ থেকে দেখে হাসি মুখে, ওই নদী ভাবে চাঁদ ধরেছে বুকে। ওরে ও বোকা নদী রে তুই বড় বোকা রে, এই পৃথিবীতে মেকি নকল আরে আসলটাকে করছে দেখো, নকলটাকে তালাশ নে মান মিথ্যে কপাল ঠুকে, বুঝে চাঁদ নয় তার প্রতিবিম্ব, আসল চাঁদ আকাশ থেকে দেখে হাসি মুখে, ওই নদী ভাবে চাঁদ ধরেছে বুকে। ওরে ও বোকা নদী রে তুই বড় বোকা রে। এবার আমি অনুরোধ করবো আরতি দেবীকে আমাদের যদি উনি একটা গান গেয়ে শোনান। প্রদীপ বাবা, এতক্ষণে সময় হলো? আমি তো ভেবেছিলাম। হ্যালো হ্যালো প্রদীপ, কতদিন পরে, কি ব্যাপার তো কথা নেই তো? মা কোথায়? ওই ঘরে যাবি?
কথা আমি কিছুতে বুঝতে পারছি না স্যার। প্রদীপ চৌধুরী সবকিছু ছেড়ে বাড়িতে বসে আছেন কি করে? মদ জুয়া মানে যেসব নেশা ধরে ফেলেছিলেন সেসব ছেড়ে বেরিয়ে আসা তো বড় সহজ কথা নয়। আর তাছাড়া রুমা দেবী বা স্যার ওরা স্যার খুব মেলামেশা করছে স্যার। মানে স্যার মানে একসঙ্গে ঘুরছে, হাত ধরাধরি করে। আরতি প্রদীপের সঙ্গে ঘুরছে? কি স্বপ্ন দেখছে আরতি? তোমাকে স্বপ্নে দেখেও সুখ, তোমাকে সামনে দেখেও সুখ। জানি না ফুলের কি হয় ফাগুন দেখে, জানি না রাতের কি হয় জ্যোৎস্না মেঘে, আমি শুধু জানি 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 মনে মনে মানি, তোমাকে স্বপ্নে দেখেও সুখ, তোমাকে সামনে দেখেও সুখ, তোমাকে স্বপ্নে দেখেও সুখ, তোমাকে সামনে দেখেও সুখ। কি জানি আজ কি তিথি, পুরনো নতুন হয়ে এলো। কি জানি আজ কি তিথি, পুরনো নতুন হয়ে এলো। যা ছিল মনে মনে সেই কথা আজ গানেতে সুর পেল। আমারই অনুরাগে আমারই নতুন লাগে তোমার চেনা মুখ, তোমাকে স্বপ্নে দেখেও সুখ, তোমাকে সামনে দেখেও সুখ। জানি না ফুলের কি হয় ফাগুন দেখে, জানি না রাতের কি হয় জ্যোৎস্না মেঘে, আমি শুধু জানি 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 মনে মনে মানি, তোমাকে স্বপ্নে দেখেও সুখ, তোমাকে সামনে দেখেও সুখ, তোমাকে স্বপ্নে দেখেও সুখ, তোমাকে সামনে দেখেও সুখ। কি হয়েছে বাবা, শরীর খারাপ লাগছে? কি হয়েছে আমাকে বলতে পারো না? দেখুন, আমি আর পাচ্ছি না। আমি সত্যি বলছি আপনাকে, মিথ্যেতে বোঝাবো বেড়াতে আমি আর পাচ্ছি না। আমি এখানে কি জন্য এসেছিলাম সে কথা ভুলে গেছি। এমনকি আপনার ছায়া দাঁড়িয়ে আমি কে
সেটা পর্যন্ত ভুলতে বসেছি। আশ্চর্য, আশ্চর্য। কি হয়েছে আমায় বলো। আরতি, ও কিছুতেই বুঝতে পারছে না যে আমি প্রতীপ নই, তাই সে মনে করে আমাকে, দেখুন আমি তাকে স্বীকার করতে পারি না, অথচ তাকে আমার প্রতারণা করতেও পারছে। দেখুন আমি ঠিক এর জন্য প্রস্তুত নই। কি করতে চাও? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, কিন্তু আরতির সঙ্গে এইভাবে দিন রাত চলাফেরা, আপনি এর থেকে আমাকে রেহাই দিন, দোহাই আপনার। আমি একটা কথা বলবো। উনি আর গনু ঠাকুরপো বলছিলেন যে তুমি যদি আমাদের অফিসের কাজকর্মগুলো একটু দেখাশোনা করো। অফিসের কাজ? হ্যাঁ, আমারও মনে হয় তোমার অফিসে যাওয়াই ভালো, কারণ সারাদিন যদি এইসব চিন্তা করো তাহলে খারাপ ছাড়া ভালো কিছুই হবে না। আচ্ছা আচ্ছা, দেখি। সুরজিৎ, শোনা, আমি প্রদীপকে নিয়ে আসছি, আজ থেকে অফিসে বসবে। প্রদীপ অফিসে বসবে? আরে হ্যাঁ, হ্যাঁ, তোমারও একটা হেল্পিং হ্যান্ড হলো। অবশ্যই তোমাকেই সবকিছু শিখিয়ে পড়িয়ে নিতে হবে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। হ্যাঁ, কি ব্যাপার? স্যার, এই মডার্ন জুয়েলার্স থেকে একটা বিল এসেছিল কোম্পানির নামে, একটা নেকলেস বাবদ 1,500 টাকা। ওটা পেমেন্ট করে দিন। কোন অ্যাকাউন্টে দেখাবো? কেন? সাসপেন্স অ্যাকাউন্টে। ও আচ্ছা। আসলে প্রদীপ বাবু আজ থেকে অফিসে বসবে। গণপতি বাবু তাকে সঙ্গে করে নিয়ে আসছেন। অফিসে সবাইকে জানিয়ে দিন, বুঝলেন? আর আনফর্চুনেটলি আমি থাকতে পারছি না, একটা আর্জেন্ট কাজে আমাকে বেরিয়ে যেতে হচ্ছে। কিন্তু স্যার, আপনি না থাকলে ব্যাপারটা। কেন? দত্ত আছে, সে অ্যাটেন্ড করবে। হি ইজ দ্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিয়ার। এসো। লক্ষণ, ম্যানেজার ওকে সালাম দাও। তোমার বাবার ইচ্ছে তুমি ওই চেয়ারটাতেই বসো। সে কি করে হয়? আমি বরং অন্য কোনো। না 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 না, ভবিষ্যতে ওটা তো তোমারই হবে। বেটার স্টার্ট ইট রাইট না। যাও যাও। নিজের হাতে তোমার সেরকম কিছু করতে হবে না। মাই স্টাফ ইজ এফিশিয়েন্ট এনাফ টু হ্যান্ডেল থিংস। তবে সবকিছু ভালো করে বুঝবার চেষ্টা করবে, তাতে এক্সপিরিয়েন্স বাড়ে। আর পারো তো। মর্নিং স্যার। মর্নিং। সুরজিৎ কোথায়? মানে উনি একটু বেরিয়েছেন। বেরিয়েছেন? আমরা আসবো সে তো জানতো, তবু একটা আর্জেন্ট কাজে। ও, আর্জেন্ট কাজে। ঠিক আছে, আপনি এক কাজ করুন, ডিপার্টমেন্টাল হেডদের পাঠিয়ে দেবেন, প্রদীপের সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দেবো। আচ্ছা স্যার। অফিসটা ভালো করে দেখেন, তারপর ফ্যাক্টরিতে যেতে হবে। ডিরেক্টরের চেয়ারে বসে আছে প্রদীপ চৌধুরী। ওহ, সেই সময় যদি স্যার আপনি ওর মুখের চেহারাটা দেখতেন। কোন হাসি পাচ্ছে না? আমার খোঁজ করেনি? আগে হ্যাঁ করেছিল, তবে আপনাকে না পেয়ে গণপতি বাবু বোধহয় একটু বিরক্ত হয়েছেন বলে মনে হলো। কাল তাহলে প্রদীপ চৌধুরীর সঙ্গে দেখা হবে। ঠিক আছে। কন্ট্রাক্ট ফাইলটা? জি স্যার। এটা নিয়ে যাবো? এক সেকেন্ড। আমি যাবো স্যার। জয়সওয়াল কোম্পানি।
এই ডিসক্রিপেন্সিটা লক্ষ্য করেছেন? হ্যাঁ, বোধহয় ভুল হয়ে থাকবে। এই ফাইল দুটো আমার কাছে থাক, আমি একটু ভালো করে দেখি। এরকম দু একটা ভুল হয়তো আরো বেরোতে পারে। হ্যালো প্রদীপ, কিরে তুই কাজ করছিস? হোয়াট ইজ সারপ্রাইজ! আরে বাবা, তুই কাজ করলে এরা করবে কি? আসো। জেনারেল করেসপন্ডেন্স ফাইলটা পাঠিয়ে দেবেন তোমার। আচ্ছা স্যার। কি ব্যাপার তোর বলতো? সেদিন আরতির জন্মদিনে মনে হলো তুই আমি চিনতেই পারলি না। আরে এতদিন কোথায় ছিলি, কি করলি, আর উমাকেই বা... পার্সোনাল টক্স সেখানে না হয় ভালো, এটা অফিস। ও, তাহলে ঠিকই শুনেছি। You have turned into a different man, and at the moment, a man of work. Okay. বাড়ি কথা। আমি ফ্যাক্টরিটা একবার দেখবো। ওকে ওকে বস। একটা কাজ করুন তো, ওই বেয়ারকে বলুন না আমার ফাইলগুলো গাড়িতে উঠিয়েছে। স্যার, বলেছিলেন ফ্যাক্টরিটা দেখতে যাবেন? হ্যাঁ। কিছু বলবেন আপনি? না। That boss must be taught a good lesson. That sneaking devil. কতগুলো ফাইলপত্র সে প্রতিবের গাড়িতে তুলে দিল? আগে হ্যাঁ স্যার, আর সেই সঙ্গে পুরনো কয়েকটা লেজার বইও ছিল। আপনি কি করছেন? নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলেন? আগে না স্যার। Worthless. আমি বুঝতে পারছি আপনাদের কাউকে দিয়ে কিচ্ছু করা যাবে না। যা করতে আমাকে করতে হবে। ফ্যাক্টরিতে যায় বলছিল না? আগে হ্যাঁ স্যার। অফিস ফ্যাক্টরির ত্রিসীমানায় যাতে ঘেঁচতে না পারে তার জন্যে বার্লিংটন ফ্যাক্টরি ক্ষেত্রে নাইট শিফটে কাজ করছে না? হ্যাঁ, ওকে এক্ষুনি পাঠিয়ে দিন, এক্ষুনি। প্রদীপ চৌধুরী অফিসে যাওয়ার পর থেকে যা যা ঘটেছে সব আপনাকে বললাম। এখন ইমিডিয়েটলি যদি প্রদীপের অফিসে আসা বন্ধ না করা যায় তাহলে আমার আপনি কিছু ভাববেন না মিস্টার বনার্জি, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। আমার ইন্টারেস্ট আপনি দেখবেন আর আপনার ইন্টারেস্ট আমি দেখব। আর এই লেনদেন নিয়েই তো বিজনেস চলে, বলেন হ্যাঁ কি না? আজই আমি কোম্পানির নামে কমপ্লেন করে গণপতি বাবুকে একটা চিঠি লিখছি। আমার আর জয়সওয়ালজির চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে বার্লিংটন কোম্পানির মাথা ঘুরে যাবে, বলেন হ্যাঁ কি না? বুঝলাম তো। যাতে রেডি আছে? হ্যাঁ স্যার। এইবার মজাটা বুঝবে। জয়সওয়াল আর আগরওয়ালের চিঠি এতক্ষণে গণপতি বাবুর ওখানে পৌঁছে গেছে। ফ্যাক্টরিতেও গোলমাল শুরু হলো বলে বাবুর অফিস ফ্যাক্টরি করা আমি খুঁজাচ্ছি। চলো আমি যাচ্ছি, এদিকটা একটু দেখো। আচ্ছা স্যার। সব সালাম দিয়া। কাল সারাদিন কোথায় ছিলেন? খোঁজ করে পাইনি। বুঝতে পারি। হ্যাঁ বসুন।
আপনার সঙ্গে কিছু কাজ ছিল আমার। কোথায় ছিলেন সারাদিন? এই কথাগুলো এর সামনে না হলে নয়। ও আই এম সরি। মিস্টার বোস, আপনি একটু বাড়ি যান তো। এবারে বলুন। কাজে গেছিলাম। কি কাজ? কৈশোর? না, তবে এই ফাইলে কিছু কিছু ইরেগুলারিটিস নজরে পড়লো, আর অ্যাকাউন্টসটাও খুব ক্লিন এবং ক্লিয়ার নয়। আর এই ব্যাপারে আপনার সঙ্গে আমি একটু আলোচনাও করতে চাই। আই মিন আমি ক্লিয়ার হতে চাই। ইরেগুলারিটিস এবং অ্যাকাউন্টস ক্লিয়ার নয়? না। Absent. Here everything is as it should be. No. এই চিঠিগুলো কন্ট্রাক্ট ফাইলে পাওয়া যাচ্ছে না, অথচ দে আর ভেরি ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা চিঠি কন্ট্রাক্টের সঙ্গে রিলেটেড। বস ক্যান হেল্প ইউ। উনি জানেন না। উনি জানেন না বলে আমাকে জানতে হবে? কারণ আপনি ম্যানেজার। প্রদীপ, আমরা এভাবে আলোচনা না করে বরঞ্চ যদি কিন্তু চিঠিগুলো যে দরকার। ইন দ্যাট কেস মনে করে ভালো যেগুলো হারিয়ে গেছে, লস্ট। লস্ট? আপনি জানেন ওই চিঠিগুলোর সঙ্গে কত লক্ষ টাকা ইনভলভ? ইন দ্যাট কেস অবশ্য খুঁজে দেখতে হয়। ঠিক আছে, আমি দেখব। আর একটা কথা, আমি একটা স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস তৈরি করেছি। আপনার সঙ্গে ওটা নিয়ে 2-1 দিনের মধ্যে বসতে চাই। এক্সপ্লেনেশন? আমি কিছুতেই বুঝতে পারছি না দাদা, এই কদিনে এমন কি হলো যার জন্য এতগুলো ঘটনা ঘটে যেতে পারে। আর দুদিনে 4-5খানা চিঠি পেয়েছি ভালো ভালো ক্লায়েন্টের কাছ থেকে। অফিসের বিরুদ্ধে ডাইরেক্ট কমপ্লেন, কন্ট্রাক্টর খেলাপ করে তাদের কাছ থেকে নতুন নতুন দাবি উপস্থিত করা হয়েছে। তারপর ফ্যাক্টরিতে গোলমাল, এবং এমনই গোলমাল যে কাজকর্ম সমস্ত বন্ধ। আমিও তো কিছু বুঝতে পারছি না, কই এমন গোলমাল আগে তো কখনো হয়নি। তবে কি খোকা কোনো... খোকা? ও কি কোনো ভুল করেছে? জানি না, হতেও পারে। ও অফিস যাওয়ার পর থেকেই তো এসব শুরু হয়েছে। কি করে না করে কিছুই বলে না। এদিকে আবার একরোকা চিরকেলে ঘুমা। কিন্তু ব্যাপারটা এইভাবে চলতে থাকলে তো... না না, এইভাবে চলতে পারে না। এত বিদ্যে রটন্তোষ নিয়ে তো আর ব্যবসা করা যায় না। আমি আজই খোকাকে বলবো। কিন্তু দাদা, এতে যদি উল্টো বিপত্তি হয়, প্রতীক যদি বেঁধে বসে, তাই বলে সব হজম করে যেতে হবে? ও যদি এফিশিয়েন্ট হতো, ও যদি সেই ক্যালিবারি থাকতো, তাহলে নিশ্চয়ই এমনটি হতো না। এতদিন তো সুরজিৎ চালিয়ে এসেছে, কই কোনো কথা তো শুনিনি। আমি খোকাকে বলবো, তোমরা জেনো ওকে দিয়ে তোমাদের কোনো ক্ষতি হবে না, আমি হতে দেব না। দুধটা খেয়ে নাও। ও, একটা কথা বলবো? হ্যাঁ নিশ্চয়ই, বলুন। কিছুদিন তুমি বিশ্রাম করো, তোমার বড় ক্লান্ত লাগছে। এখন মনে হচ্ছে তোমাকে অফিস যেতে বলে খুব ভুল করেছি। এত অশান্তি, এত ঝামেলা। ও, আপনি কিছু ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কি দরকার তোমার এসব ঝামেলার মধ্যে যাবার? আমাদের ভালো করতে গিয়ে শেষে... শেষ না দেখেই হার মানতে বলছেন? না মা, এখন আর তা হয় না। প্রতিফলে আপনি কথা বলতে পারতেন। সাপের লেজে যখন পা দিয়েছি, ছবল সে তো মারবেই। খোকা, কিছু মনে করবেন না, ওই সুরজিৎ বাবুর লোকটি খুব সুবিধার নন। আমার তোকেই ভয়। প্রদীপের সর্বনাশ করে একটা রাস্তা সে পরিষ্কার করেছে, জানি না আরো সে কি করতে চায়। কিন্তু সব জিনিসের একটা সীমা আছে। হ্যাঁ, সীমা নেই শুধু মানুষের আকাঙ্ক্ষার। কিন্তু ভরসা এই যে তুমি প্রদীপের মতো বোকা নও যে সুরজিতের কথাই ভুলে যাবে। কি বোকাই না ছিল, যা খুশি তাই করিয়েছি। ভালো মন্দ জিজ্ঞেস পর্যন্ত করতো না, বুঝতোই না।
যে অনেক বাকি যদি একটু থাকি থাকতে দেবে দুধু এই সাহারা দুধু এই সাহারা দল ছড়াবে তুই আমি বড় একা এই দুনিয়াটা বেঈমান জীবনটা যে ফাঁকা বন্ধু ভেবে যদি একটু তোমায় ডাকি বন্ধু ভেবে যদি একটু তোমায় ডাকি ডাকতে দেবে দুধু এই সাহারা দুধু এই সাহারা কত বেশি তৃষ্ণা কেউ জানে না তৃষ্ণা কত বেশি তৃষ্ণা কেউ জানে না এই দারুণ সাহারা রাতে মনটা সিরাজি করে কেউ আনে না তৃষ্ণা কত বেশি তৃষ্ণা কেউ জানে না নয় তুমি কিছুক্ষণ জুড়াতে দিলে এই বেদরদি দিলটাকে নয় কেড়ে নিলে সোহাগী চোখ যদি তোমার চোখে রাখি সোহাগী চোখ যদি তোমার চোখে রাখি রাখতে দেবে সুরজিৎ মহিলা কোথায় গেল মহিলা महिला हाँ बेरा रूमा मेमसा को बोल देना हम लोग रूम में है रूम में आएगा हाँ हाँ सूरजीत really अच्छे हैं वो, हाँ? क्या तो भाग না ভাবছিলাম যে ওই মহিলাকে কিছু প্রেজেন্ট করতে পারলে বড় ভালো হতো को যা পাই তাতে নিজেরই চলে না তার উপর প্রেজেন্ট আর তুমি বা কিরকম লোক হে সুরজিৎ তুমি ওয়েলিংটন কোম্পানির একটা ম্যানেজার একটা হোমড়া চোমড়া লোক হ্যাঁ এইরকম একটা পশ হোটেলে থাকো তো বাবা কিছু ওই ছড়িয়ে ছিটিয়ে আমাদের দিকে দিতে পারো না তোর প্রয়োজনের কথা আমাকে তো আগে কখনো বলিস নি এখন বলছি দাও দেবো দেবে প্রমিস প্রমিস তো ওই মহিলাকে একদম আমি শাড়ি কাকে একটু শাড়ি গয়না দেবেন প্রতীক বাবু কেন যদি বলি আপনাকে আমাকে ফাইন কিন্তু কেন জাস্ট লাইক দ্যাট ম্যাম এটা আমার মুড মানে আমার মন চাইছে আপনাকে কিছু প্রেজেন্ট করি ভীষণ টায়ার্ড হ্যাঁ সুরজিৎ সুরজিৎ বাবু আমি আপনার এই সেটিটাতে একটু রিল্যাক্স করতে পারি শিওর রিল্যাক্স থ্যাংক ইউ ভেরি মাচ সো নাইস অফ ইউ কি দেখছেন কি দেখছেন প্রতীক বাবু এসব কি শুনছি? এত বড় ঘরের ছেলে, মান সম্ভ্রম ইজ্জত কোনো কিছুর কথাই ভাববে না, আর তোমরাও তার কোনো ব্যবস্থা করবে না। আপনি বিশ্বাস করুন, আমি এসবের কিচ্ছু জানি না, কবে থেকে শুরু হয়েছে তাও জানি না। কিন্তু তোমার ওখানেই তোর আড্ডা শুনেছি।
অফিস ফ্যাক্টরি ছাড়া 5 কাজে কোথায় কখন থাকে তার ঠিক নেই। ও কোথায় কি করে বেড়াচ্ছে আমার পক্ষে কি জানা সম্ভব? কিন্তু এইভাবে চলবে এটাও তো সম্ভব নয়। 5 জনের কাছে মুখ দেখানো আমার ফাঁড় হয়ে উঠেছে। ছি 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 ছি। গনুই বা কি মনে করছে তার একমাত্র মেয়েকে? না না, যে করে হোক এটা বন্ধ করতেই হবে। তার জন্য যা দরকার তুমি করো। আই এম গিভিং ইউ এ ফ্রি হ্যান্ড, বাট ইট মাস্ট বি স্টপড। বলো। কি লাভ বলে? শুনলে তোমার ভালো লাগবে না। ভালো লাগবে না? তোমাকে ভালো লাগবে না? হ্যাঁ? রাতের পর রাত কতগুলো মাতালকে গান গেয়ে খুশি করছি, শুধু কটা টাকার জন্য। তুমি বিশ্বাস করো, এ আমি চাইনি। এক্স্যাক্টলি রুমা ডার্লিং, আমিও চাই না যে তুমি রাতের পর রাত এইভাবে। রাদার আই উড লাইক টু সেটল উইথ ইউ রুমা ডার্লিং। আমি রুমা, তুমি ঘর থেকে বেরিয়ে যাও, আর ভবিষ্যতে কোনোদিন তুমি এ ঘরে আসবে না। আমি চাই না যে প্রতিভার সঙ্গে তোমার কোনো সম্পর্ক গড়ে উঠুক। ওয়েট রুমা, কি হয়েছে কি? হ্যাঁ, কি ব্যাপারটা কি? আমি তোমার জন্য কথা শুনতে রাজি নই। আমার জন্য তুমি কি শুনেছো বলো বলো। কাম আউট। তোমার বাবা মা এমনকি গণপতি বাবু পর্যন্ত বলছেন যে তোমার এই অদক্ষতার জন্য নাকি আমি দায়ী। আমি নাকি তোমাকে মদ খেতে শিখিয়েছি, আমি নাকি রুমার মতো মেয়ের সাথে তোমাকে আলাপ করিয়ে দিয়েছি। ছি, ভাবতে আমার গা ঝিঙ্গির করছি। তোমাকেও বলি হারি রুমা, একদিনে আলাপের সুযোগ নিয়ে তোমাকে। রুমার সম্পর্কে আমি কোনো কথা শুনতে চাই না। কিন্তু তোমার আত্মীয় স্বজনের কাছে কথাগুলো আমাকে শুনতে হয়। ওর সম্পর্কে ওরা কি বলেন জানো? কি বলেন? নাচনে ইয়েস, পাবলিক ওম্যান। পাবলিক ওম্যান। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা যখন আমাকে নিয়ে ঘটেছে তখন আই উড লাইক টু সেটল দ্য ম্যাটার। রুমা, ইউ স্টে ব্যাক টিল আই সি ইউ। পাবলিক ওম্যান। রুমা, প্রতীক চলে গেছে।